মা তারা। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ। সঙ্গে রয়েছেন শক্তি উপাসক এবং সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেকে নমস্কার। শুরু করি আজকের বিষয়। শ্রাবণ মাস, শ্রাবণের উপাচারেই মুখ্য লাভ, অশুভ রাহুকেতুর নাগপাশ ও 12 রকমের কালসর্পদোষের, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। শ্রাবণ মাসের সোমবার আমরা জানি, আমরা সকলেই হয়তো কেউ না কেউ করি। আসুন এই শ্রাবণ মাস কীভাবে কাজে লাগাবো সেটা নিয়ে আরও বিশদে আলোচনা। হ্যাঁ, প্রথমে বলি, গল্পের নাম মাস্টার মহাশয়। ছেলেবেলায় আমরা কম বেশি প্রত্যেকেই শুনেছি। গল্পের যে প্রধান মুখ্য দুজন মাস্টারমশাই, গোসাইগঞ্জ এবং নন্দীপুর, এই দুটো গ্রামে দুজন মাস্টারমশাই ছিলেন। ব্রজ মাস্টার ছিলেন গোসাইগঞ্জে, অসৎ, নিজেকে অনেক দাম্ভিক, অনেক বিদ্বান মনে করতেন। এবং উল্টো দিকে নন্দীপুর গ্রামের একজন মাস্টারমশাই ছিলেন, তার নাম হারান মাস্টারমশাই। তা কে শ্রেষ্ঠ কে বীর তার জন্য গ্রামেরই কোনো মাতব্বর একদিন সভা ডাকলেন যে একটা সহজ প্রণালীর মাধ্যমে কে শ্রেষ্ঠ তার প্রমাণ করতে হবে। যাই হোক, এবারে পরীক্ষার নিয়ম হলো একজন মাস্টারমশাই একজনকে প্রশ্ন করবে, উত্তর দেবে। যে উত্তর দিতে পারবে না সে হেরে গেল, আর যে জিতবে তার গলায় তার জয়মাল্য দেওয়া হবে। এবার ব্রজ মাস্টার বরাবরই ছিল একটু দুষ্টু প্রকৃতির। সেই ব্রজ মাস্টার তখন হারান মাস্টারকে বললেন, আপনি প্রথম প্রশ্ন করুন। তখন হারান মাস্টার যে সৎ, সে প্রশ্ন করলেন যে ইংরেজি প্রশ্ন, তার বাংলা মানে উত্তর দিতে হবে গ্রামবাসী সবার সামনে। গ্রামবাসী তো জানে না, তারা অবুঝ, তারা ওয়াকিবহল না, দুজনেই ইংরেজির মাস্টার, তারা ইংরেজি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল না, তাদের সামনে একটা পরীক্ষা হচ্ছে। তা হারান মাস্টার ওই অসৎ ব্রজ মাস্টারকে প্রশ্ন করলেন যে হর্নস অফ এ ডিলেমা, অর্থাৎ হর্নস অফ এ ডিলেমা মানে কি? এবার ব্রজ মাস্টার তো জানে, সে তো ইংরেজিতে অবশ্যই পটু। তিনি বললেন উভয় সংকট। বাহ, সবাই হাততালি দিচ্ছেন। এবার অসৎ মাস্টারমশাই সেই সৎ হারান মাস্টারকে প্রশ্ন করলেন, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত, রণকৌশলটা বুঝুন, যে বলুন আই ডোন্ট নো মানে কি? একটু চিৎকার মেরে আপনাকে বলতে হবে। এবার তার মানে আমরা সবাই জানি। সৎ মাস্টার যখন বললেন চেঁচিয়ে আমি জানি না, ব্যাস ওই আমি জানি না মধ্যে দিয়ে কিন্তু তার হার ঘোষণা হয়ে গেল। অর্থাৎ স্বদেশে নৃপতি পূজ্য, বিদ্বান পূজ্য সর্বপ্রদেশে, চাণক্য বলেছিলেন। এই কথাটা আমি কেন বললাম তার প্রাসঙ্গিকতা এবং এর যথাযথ মূল্যায়ন আপনারা সিটিভিএনের দর্শক মণ্ডলী কিন্তু করবেন। যে কেন বলছি, সবসময় রণকৌশল দিয়ে কিন্তু চাপিয়ে রাখা হয় একটা সততার জায়গাকে, কিন্তু এই গল্পে হারান মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল হয়তো সেটা আমরা এখনও কিন্তু জানি না, কেউই জানি না। কিন্তু এই গল্পের কিন্তু আমাদের প্রধান মুখ্য ভিলেন চরিত্র কিন্তু সেই ব্রজ মাস্টারই রয়ে গেছে, ইতিহাস কিন্তু মনে রেখেছে। তাই সততা এবং অসততাকে আমরা ডিফাইন করতে শিখেছি, আমরা জানি যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আজকের আলোচনা কালসর্পদোষ নিয়ে করব। দেখুন, কালসর্পদোষ নিয়ে আমরা ডোবা ভাবি, কালসর্পদোষ নিছক একটা ডোবার মতন, ওই পা ঢোকাবো, পাটা ধুয়ে চলে আসব। কিন্তু সত্যিকারে যদি আপনি দুটো পা আপনি সেই কালসর্প নামক ওই ডুবিয়ে রাখেন, তাহলে দেখবেন নিমজ্জিত হয়ে যাবেন পুরো, আপনি সাগরে মহাসাগরে গিয়ে উপনীত হয়েছেন। অর্থাৎ কালসর্পদোষ শুধুমাত্র একটি ডোবার মতন আলোচনা নয়। আজকের এই আলোচনাটা আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে ভাগ করেছি, কারণ এটা একটা ভাস্ট আলোচনা। আপনাকে শুনতেই হবে কিংবা আপনাদেরকে শুনতেই হবে, কারণ আপনি আপনার না হলেও আপনার পরিবারের কারোর না কারোরই এই কালসর্প যোগের আওতায় নিশ্চয়ই আছেন। তাই আপনাকে কিন্তু এই আলোচনাটা শুনতেই হবে। দেখুন, সৃষ্টির সাথে সাথে আমরা জানি সাপ একটা কিন্তু খুব প্রাচীন একটি প্রাণী। প্রায় 3490টি প্রজাতির সাপ কিন্তু কম বেশি আছে। বিশেষ করে আফ্রিকার গহন গভীর অরণ্যে তো বিশেষ মানে 1 ইঞ্চি থেকে প্রায় 20-25 মিটার পর্যন্ত কিন্তু সাপ পাওয়া যায়। ভারতবর্ষের সংস্কৃতিতেও কিন্তু এই সাপ কিংবা নাগ যাই বলি না কেন, এটা কিন্তু আমরা বিভিন্ন সভ্যতার কিন্তু নিদর্শন পেয়েছি। আমরা জানি এই যোগশাস্ত্রে সাপকে আমাদের যে মানবদেহের কুলকুণ্ডলিনী, এই কুলকুণ্ডলিনীর যে শক্তি, সে শক্তি প্রকাশকে কিন্তু সাপের সাথে তুলনা করা হয়। এই কুলকুণ্ডলিনী আমাদের যে মেরুদণ্ডের যে মূল যে ভাগ, মূলাধার, এই
কুলকুণ্ডলীর যে জাগ্রত হয়, যে উত্থান হয় কুলকুণ্ডলীর যে শক্তি, তার সাথে সাথে কিন্তু মানব জীবনের কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হয়, আর একটি মানুষ কিন্তু মনুষ্যত্ব লাভ করে। তাই সাপের ভূমিকা কিন্তু ভারতবর্ষের কালচারে, সভ্যতায়, পৃথিবীর কালচারে অনস্বীকার্য। কারণ আমরা বিভিন্ন সময় জেনেছি যে দেখুন, সাপকে কিন্তু আমরা কে না ভয় পায়। আমাদের কথাতে আছে, বয়স্ক মানুষরা বলতেন যে সাপের সাথে লেখা আর বাঘের সাথে দেখা। তো দেখুন, এই সাপ, এই যে আমাদের যে পালন করছে বিষ্ণু, শেষনাগের ফণার ওপরে যে শেষনাগের যে পালঙ্ক, তার মধ্যে কিন্তু বিষ্ণুর অধিষ্ঠান। আমরা জানি যে দেবতাদের যে অধীশ্বর মহাদেব, তার কণ্ঠও কিন্তু তিনি সাপকে কিন্তু তার কণ্ঠে বেষ্টন করে আছে। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়, তখন কিন্তু ওই যমুনা নদী যখন পেরিয়ে যখন সে গোকুলের দিকে যাচ্ছে, তখন কিন্তু শেষনাগের ছায়াই কিন্তু সে শ্রীকৃষ্ণ কিন্তু ছিল। এবং আমরা এও জানি যে দেখুন, পৃথিবীতে কিংবা ভারতবর্ষে যেখানেই আমরা মূল্যবান ধনসম্পদ পাই না কেন, সেখানে কিন্তু সাপের উপস্থিতি কিন্তু অনিবার্য। তাই পৌরাণিক কাহিনী, ভারতীয় সভ্যতার সাথে সাপকে কিন্তু কখনোই কিন্তু আমরা পৃথক করে কিন্তু ভাবতে পারি না। আমরা জানি রাহু, এই যে রাহুর জন্ম কিন্তু ভরণী নক্ষত্রে। ভরণী নক্ষত্রের দেবতা হলেন কাল, এবং কেতুর জন্ম নক্ষত্র হলো অশ্লেষা, তার দেবতা হলো সর্প। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে সাপের মুখকে রাহুর সাথে এবং সাপের লেজকে কেতুর সাথে তুলনা করা হয়েছে, যার জন্য দেখবেন মাথা এবং লেজ পুরোটাই তো বিপরীত। তার জন্য রাহু কেতুর ব্যবধান কিন্তু সর্বদাই 180 ডিগ্রি। অর্থাৎ জন্মছকে রাহু যেখানে থাকবে, তার ঠিক উল্টো দিকে, মানে লেজের মতন, সেই লেজেই কিন্তু সেই কেতুর অবস্থান কিন্তু থাকবে। এবার আসবো এই যে কালসর্প দোষ নিয়ে যে আমরা যে আলোচনাটা করি, এটা কেন দরকার? কারণ কালসর্প দোষ আছে। কি কালসর্প দোষ আপনি পেয়েছেন কিংবা আপনার আছে, আমি হরপ করে বলতে পারি 100 জনের মধ্যে শতকরা 90 জন মানুষ হয়তো বলতে পারবে না যে আমার এই ধরনের কালসর্প দোষ আছে। হ্যাঁ, কারণ কালসর্প দোষ কিন্তু 12 প্রকারের মূলত হয়। এবার দেখুন, কালসর্প দোষ থাকলে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসে। বিবাহের ক্ষেত্রে বাধা আসে, সম্পর্কের ক্ষেত্রে বাধা আসে, উন্নয়নের ক্ষেত্রে বাধা আসে, অস্ত্রোপচার, দুর্ঘটনা, বিবিধ। আমরা জানি দেখুন, কালসর্প দোষ প্রধানত 12 প্রকারের হলেও প্রত্যেকটি কালসর্পের কিন্তু দুটো করে ভাগ আছে। একটি হলো, এটা আপনাদেরকে জানতে হবে, এই জানানোর জন্য কিন্তু আজকের আলোচনাটাকে আমি দুটো ভাগে বিভক্ত করেছি, যাতে বলতে আমার সুবিধা হয় এবং আপনাদের যেন বুঝে নিতে যাতে সুবিধা হয়, যাতে করে কালসর্প দোষ সম্পর্কে আপনাদের আর কোনোদিনও কোনো ভ্রান্ত ধারণা না থাকে, কিংবা যারই কালসর্প দোষ আছে না কেন, সেজন্য জানে যে আমার কী ধরনের কালসর্প দোষ আমার রয়েছে। দেখুন, কালসর্প দোষ কেন বুঝি? এই জ্যোতিষ যারা আমরা জ্যোতিষ পেশার সাথে যুক্ত, আমরা অনেকটা ঋতুকালীন ফল বিক্রেতার মতন, মানে সিজনে যেরকম ফল বিক্রি করে, আমের সময় আম, জামের সময় জাম, আবার লিচুর সময় লিচু, আবার বাতাবি লেবুর সময় বাতাবি লেবু, সবেদার সময় সবেদা। মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রত্যেকটা যোগের উপকার কিংবা বিভিন্ন রকমের তার ফাংশন সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করবার চেষ্টা করি। এই কালসর্পদোষ নিয়ে কেন আজকে আলোচনাটা করছি? কারণ শ্রাবণ মাস বলে। কারণ আমরা জানি কালসর্প যোগের যে প্রতিকার আপনারা কে কীভাবে করেছেন আমার তো সেটা জানা বিষয় নয়, কিন্তু শ্রাবণ মাসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সারা শ্রাবণ মাস প্রত্যেকটি সোমবার এই কালসর্প যোগের উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করবার জন্য, যার জন্যই আলোচনাটা, যার জন্য এই ঋতুকালীন ফল বিক্রেতার মতন, এর জন্য কালসর্প যোগে আলোচনাটা রাখছি। আপনি খুব সত্যি কথা, সত্যি স্পষ্টভাবে বলতে পারেন। না, সত্যি কথা না, এটা হচ্ছে কি বলতো, শাস্ত্রের কথা। মানে আপনি যেটা বললেন যে একজন অ্যাস্ট্রোলজারের ভূমিকা কি, খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। না, এটা দেখুন, এটা তো প্রত্যেক পেশাদার জ্যোতিষের এটাই কর্তব্য হওয়া উচিত, কারণ সাধারণ মানুষকে জ্যোতিষ সম্পর্কে ওয়াকিবহাল করা। দেখুন, প্রতিকার প্রতিবিধান তো থাকবে, এটা পরবর্তী ধাপ। তো যাই হোক, পুরনো কালসর্পদোষ এবং বিপরীত কালসর্পদোষ। দেখুন, আমি যদি একটা ঘড়ির কাঁটার মতন আপনাদেরকে বোঝাই, ধরুন 12টার কাঁটায় 12টা ঘড়ির একটি কাঁটার মধ্যে আমি যদি কাঁটাবিহীন ঘড়ি ধরি, 12টার ঘরে রাহু আছে, 6টার ঘরে কেতু আছে, ঠিক আছে? 12টা থেকে 6টা, 12টায় রাহু থাকবে, তার উল্টো দিকে 6টার ঘরে কেতু থাকবে।
তাহলে ওই 12টা থেকে 6টার মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টার ঘরে যদি সকল গ্রহ থাকে তাহলে সেটা হবে পূর্ণ কালসর্প যোগ। এবার ওই 6টার ঘরেই তো কেতু বসে আছে, ওই 6টা থেকে 12টার মধ্যে যদি সমস্ত গ্রহ থাকে, রবি, চন্দ্র, বৃহস্পতি যাই থাকুক না কেন, অর্থাৎ রাহু থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহ থাকলে সেটা হচ্ছে পূর্ণকাল সর্পযোগ। আবার কেতু থেকে রাহু পর্যন্ত যে যদি সমস্ত গ্রহ থাকে তাকে বলে বিপরীত কাল সর্পযোগ। তাহলে পূর্ণকাল সর্প এবং বিপরীত কাল সর্প এই দুটোর নেতিবাচক ফলটা কিন্তু দু ধরনের, সেটা ওটা আরও একটু বড় আলোচনা, এটা আমি আসছি না। এবার দেখুন কালসর্প যোগ অনেকেই বলে পুরোটা আছে, আবার কেউ বলে অল্প আছে। দেখুন আংশিক কালসর্প বলে একটা বিষয় আছে, আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে। তার জন্যই জন্মছক নিরীক্ষণ করাটা প্রধান কর্তব্য, যে আপনার জন্মছকে আংশিক কালসর্পটা আছে কিনা। সেটা কি দেখুন, রাহু কিংবা কেতুর সাথে যদি কোনো গ্রহের যুক্ত হয়, জ্যুতি ঘটে, ধরুন রাহুর সাথে বৃহস্পতি আছে আপনার জন্মছকে, এবারে দেখা গেল বৃহস্পতির অবস্থানগত ডিগ্রি থেকেও রাহুর ডিগ্রি আপনার জন্মছকে বেশি, তখন কিন্তু সেটা পূর্ণ কালসর্প হয়, ওটা আংশিক কালসর্প নয়। এবার দেখা গেল যে বৃহস্পতির ডিগ্রি রাহুর ডিগ্রি থেকে আপনার জন্মছকে বেশি, তখনই সেই কালসর্পের প্রকোপটা কমে যাবে, তখন আমরা তাকে আংশিক কালসর্প বলি। বোঝাতে পারছি? ধরুন কেতুর সাথে শুভগ্রহ কোনো একটা বুধ আছে, কেতুর তুলনায় বুধের ডিগ্রি কম, তাহলে কিন্তু কালসর্পের প্রবণতা বেড়ে গেল। আবার যদি বুধের থেকে কেতুর থেকে যদি বুধের ডিগ্রি বেশি হয়, তাহলে কালসর্প দোষের প্রকোপটা, নেতিবাচক প্রকোপটা অনেকাংশে কম। এটাকে যেরকম আমরা আংশিক কালসর্প বলি। আবার আংশিক কালসর্প একেও বলা যায়, ধরুন রাহু কেতুর প্যারালালে সমস্ত গ্রহ থাকলে আমরা কালসর্প দোষ জানি। শনি বিচ্যুতি ঘটলো, অর্থাৎ রাহু কেতুর পরিধির মধ্যে সমস্ত গ্রহ থাকবে, তাকে আমরা কালসর্পদোষ বলবো, এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। কিন্তু পরিধির বাইরে হলো কোনো গ্রহ চলে গেল, চন্দ্র যেতে পারে, রবি যেতে পারে, শনি যেতে পারে, বৃহস্পতি যেতে পারে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আংশিক কালসর্পদোষের আওতায় পড়ে। এবং বলে রাখা ভালো, ধরুন শনি বেরিয়ে গেল পরিধি থেকে, ওই শনি কিন্তু আপনার জন্মছকে প্রত্যেকটা মুহূর্তে পীড়াদায়ক হবে। সেই শনির মহাদশা এবং অন্তর্দশা অত্যন্ত যন্ত্রণাদায়ক। সেটা যদি বৃহস্পতি হয়, ধরুন রাহু কেতুর পরিধি থেকে বৃহস্পতি বেরিয়ে গেল, আংশিক কালসর্পদোষের সৃষ্টি হলো, সেই বৃহস্পতির দশা অন্তর্দশায় আপনার কিন্তু অত্যন্ত পীড়া দেবে। এবার বৃহস্পতি আপনার যেই ভাবের কারণ, ধরুন আপনার দাম্পত্য ভাবকে পুরো পীড়া দিয়ে দিল। যে বৃহস্পতি আপনার পঞ্চমের অধিপতি কারক হয়, সন্তানের ক্ষেত্রে বাধাবিঘ্নতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধাবিঘ্নতা, বিভিন্ন রকমের। এবারে আসি রাহু কেতুর যাদের কালসর্প চলে মানে আছে, রাহু কেতুর দশা অন্তর্দশাও কিন্তু তাকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। এবং দেখুন আমাদের ভারতবর্ষে, এবার দেখুন অনেকে আমাকে প্রশ্ন করতেও পারে, মানুষ তো প্রশ্ন করতে ভালোবাসে, প্রশ্ন ঠিক আছে, যে কালসর্পদোষ তো অনেকই কৃতি মানুষদের ছিল, তারা কি জীবন উন্নতি করেনি? হ্যাঁ করেছে, নিশ্চয়ই করেছে। আমরা জানি যে ভারতবর্ষে যখন স্বাধীনতা লাভ করেন 1947 সালে, তখন কিন্তু শেষনাগ কালসর্পদোষের গোচর চলছিল। কিন্তু কারো কথাটা বুঝতে হবে, লগ্নে মঙ্গলের অবস্থান, মঙ্গল সেনাপতিকারক গ্রহ, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে সেখানে মুখ্য ভূমিকা পালন করে মঙ্গল। বৃহস্পতি শনিকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, আরও যোগ। দেখুন আমি যে কালসর্প নিয়ে আলোচনা করব, অনন্ত কালসর্প, ডক্টর এপিজে আব্দুল কালামের সেই অনন্ত কালসর্প ছিল, কিন্তু তাকেও কিন্তু কালসর্পের কিছু না কিছু বেগ পেতে হয়েছিল। কিন্তু কেন তিনি কৃতি হয়েছিলেন? কারণ তার জন্মছকে বিপরীত রাজযোগ ছিল, তার জন্মছকে পঞ্চমপতি উচ্চস্থ অবস্থায় ছিল। কালসর্পদোষ শুধু পীড়া দিতে জানে। কালসর্পদোষ অনেকের থাকলে অনেকে ভাবে যে ফোন আছে নাকি। হ্যাঁ, একটা টেলিফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি আমার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করছি। ছেলের নাম সূর্যদীপ সেন। ওর ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ বলুন, তাড়াতাড়ি একটু বলুন। ওটা হচ্ছে 29শে জানুয়ারি 1996। 29শে জানুয়ারি 1996, তাই তো? সময়টা কি ছিল? সময় ছিল সকাল 7:31। কোথায় জন্ম? কলকাতাতে। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি কলকাতা থেকে ফোন করছি। আচ্ছা, একটু ধরুন। হ্যাঁ, আমি ততক্ষণ একটু বলে দিই আপনারা সাপ্তাহিকভাবে কোথায় পাচ্ছেন। বারাসাত প্রত্যেক রবি বুধ, বেহালা প্রত্যেক শনিবার, লাইনে থাকুন। হ্যাঁ, বেহালা প্রত্যেক শনিবার, গড়িয়াহাট মঙ্গল বৃহস্পতি শনি, বালি প্রত্যেক শুক্রবার,
হাতিবাগান প্রত্যেক রবিবার, শেওড়াফুলি প্রত্যেক সোমবার। মাসিক যে চেম্বার অর্থাৎ মান্থলি চেম্বার হচ্ছে বোলপুর, আগামী 7 তারিখ। বোলপুর হয়ে গেছে সম্ভবত আপনার, বোলপুর হয়ে গিয়েছে, আমি আগে থেকে ঠিক আছে, অসুবিধা নেই। কোচবিহার হচ্ছে 12ই জুলাই, শিলিগুড়ি 13ই জুলাই, বহরমপুর 15ই জুলাই, আসানসোল 19শে জুলাই, দুর্গাপুর 20 জুলাই, বর্ধমান 16ই জুলাই, মেচেদা 17ই জুলাই, কৃষ্ণনগর 22শে জুলাই, তারাপীঠ 24শে জুলাই, গৌহাটি 27শে জুলাই, মেদিনীপুর 30শে জুলাই, আগরতলা অগস্টের 3 তারিখ, জামশেদপুর অগস্টের 10 তারিখ। অবশ্যই অগ্রিম বুকিং আবশ্যক। আচ্ছা, প্রথমত বলি, আপনার ছেলের জন্মছকের কুম্ভ লগ্ন এবং বৃষ রাশি, ঠিক আছে? জানা ছিল নিশ্চয়ই। আচ্ছা, মূলত আমি একটু গ্রহগত সহাবস্থানটা বলে নিই। লগ্নের যেটা রয়েছে যে তো দাঁড়ান একটু, লগ্নে শুক্র শনির অবস্থান, দ্বিতীয়ভাবে কেতু, আচ্ছা চতুর্থে চন্দ্র উচ্চস্থ অবস্থায় বৃষ রাশির ভাবে, ছকটা দেখানো যাচ্ছে তো? আচ্ছা, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ভাবে রাহু, নবম দশম একাদশে বুধ বৃহস্পতি এবং দ্বাদশে হচ্ছে রবি মঙ্গল এর অবস্থান। দেখুন, জন্মছকে আপনার মূলত যেটা ছেলের যে এখন বয়স, প্রধানত ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? আচ্ছা, প্রথমে বলি, চন্দ্র বিদ্যাভাবে চন্দ্র উচ্চস্থ অবস্থান, বিদ্যাপতিকারক শুক্র শনিযুক্ত অবস্থায় লগ্নে অবস্থান করছে এবং পঞ্চমপতি বুধ বৃহস্পতিযুক্ত, সেই বৃহস্পতি স্বক্ষেত্রস্থ, ঠিক আছে? এবং আপনার যেটা রয়েছে যে, দেখুন এটাও এটা খুব কাকতলীয়, এটা চন্দ্রভঙ্গ কালসর্প বলা যায়। মূলত এই ছকে যেহেতু পঞ্চমপতি, যেহেতু বুধ বৃহস্পতি যুক্ত হলো, তার জন্য মেধাসম্পন্ন, হায়ার স্টাডিজ, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনে এরা পারদর্শী হয়, ঠিক আছে? আশা করি আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে বলুন? ইলেকট্রনিক্স কমিউনিকেশন। মানে ইলেকট্রনিক্স কমিউনিকেশন করেছে, তাই তো? মানে টেকনিক্যাল এডুকেশন বটে, ভালো। এবার দেখুন, এখানে চন্দ্রর উচ্চস্থ হলো চন্দ্রভঙ্গ, এটা কালসর্প দোষ, এটা হচ্ছে আংশিক কালসর্প, খুব কাকতালীয়ভাবে এটা পেলাম। এখন দেখুন, এই যে ছেলের, এখন আপনি জিজ্ঞাসা করছেন যে ভালো চাকরি বাকরি কবে পাবে, তাই তো? কলকাতাতে এটা এখন নেই নাকি? কলকাতা এখন এক প্রেজেন্ট, আমি একটু অসুস্থ আছি, এখনই যেতে পারবে না, হয়তো 2-1 বছর পরে পারবে। কলকাতায় যে কোনো জায়গায় মানে যাতায়াত করতে পারে বাড়ি থেকে, এরকম। মানে আপনি চাইছেন ছেলের চাকরিটা যদি কলকাতায় হয়, তাহলে কলকাতাতে হয়, আপনার পক্ষে সুবিধা হবে। দেখুন, এবার আমি বলি, মানুষ যা চায় তা যদি মানুষ পেয়ে যেত, তাহলে ঈশ্বরকে ডাকতো না আর জ্যোতিষকেও খুঁজতো না। যা চায় না, যা চায় তা তো মানুষ পায় না, কিভাবে পেতে হয় সেটা জানতে হবে। দেখুন, ছেলের দ্বাদশে বাইরে যেতে চাইছে না? যেতে চাইছে না? চাইছে না। এবার দ্বাদশে আগামী 2-3 বছর মা অসুস্থ, তাই মা চাইছেন না ছেলে বাইরে যাক। বাইরে ভ্রমণ, অর্থাৎ বাইরে কর্মক্ষেত্রে ভ্রমণ কিংবা বিভিন্ন কারণে ভ্রমণ, এটা হচ্ছে দ্বাদশ ভাব দেয়। প্রথমত রাহুর মহাদশা চলছে, রাহুর মহাদশা বাইরে না যাওয়াটাই শ্রেয়। যদি কলকাতার মধ্যে থাকে তাহলে অত্যন্ত ভালো হবে। তবে দেখুন, এখন তো আপনার ছেলে রাহুর মহাদশা চলছে, যেটা 16 সাল থেকে শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? আর এই মুহূর্তে রাহুর মহাদশার সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে, যেটা চলবে হচ্ছে 2026-এর 21শে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ রাহু মঙ্গল দুটোই পীড়াদায়ক। এখন তো বাইরে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো, তবে ও যদি কলকাতাতে চেষ্টা করে ভালো হবে। তবে কিছু ক্ষেত্রে বিলম্বিত হতে পারে, যোগ্যতা অনুযায়ী কি বলুন তো, আশানুরূপ নাও হতে পারে, কারণ শুক্র শনি যোগ লগ্নে আছে, তো অনেক সময় মানে স্যাটিসফ্যাকশনটা কি আসছে না? ও ঠিক পছন্দ হচ্ছে না, মানে ইঞ্জিনিয়ার, মানে মোটামুটি একটা, ও ঠিক পছন্দটা হচ্ছে না কলকাতার মধ্যে। মানে চাকরি কি ছাড়ার একটা প্রবণতা আছে, যে আত্মতুষ্টি হচ্ছে না? অনেকে তো হয় না, চাকরি তো করেইনি, ছাড়ার প্রশ্ন কোথায় আসছে? মানে চেষ্টা যেটা করছে, মানে যে স্যালারিটা পাচ্ছে আর কি চাকরিতে, যেটা যখন কথা হচ্ছে, সেটা আপনার ছেলে সন্তুষ্টি আসছে না, তাই সে চাকরিতে জয়েন করছে না। মানে পাচ্ছেই না এখন, মানে সেরকম কিছু হচ্ছেই না যোগাযোগ। দেখুন, একটা কথা আপনাকে, আচ্ছা মানে ইন্টারভিউ আসছে না। দেখুন, একটা কথা বলি, রাহুর মহাদশা চলছে, রাহুর মহাদশার সাথে মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের অন্তর্দশাটা পেরিয়ে গেলে কেতুর অন্তর্দশা শুরু হবে। যখন ওর শুক্রের অন্তর্দশাটা ওর জীবনে আসবে রাহুর মহাদশার সাথে, অর্থাৎ 2027 সালে 8ই নভেম্বর, তখন ওর কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ সময়। কারণ দেখুন, দশাটা ওর কিন্তু এই মুহূর্তে অনুকূলে নয়, রাহুর মহাদশা
এবং মঙ্গলের অন্তর্দশা এবং চন্দ্রভঙ্গ কালসর্পদোষ, অর্থাৎ বিচলিত মনোভাব থাকবে, কোনো কিছু নিয়ে কিন্তু স্যাটিসফাইড হতে পারবে না। হ্যাঁ, এই জায়গাটাকে একটু আমাদের দৃষ্টিপাত করতে হবে। তাহলে দেখুন, এবার দেখুন 2027 সাল পর্যন্ত তো বসে থাকলে তো হবে না, তার আগে একটা যথাযথ প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে, আর লগ্নে শনি না সবসময় একটা বিড়ম্বনা দেয়। লগ্ন যেহেতু কুম্ভ লগ্ন, শনি আবার লগ্নেই আছে, সবসময় একটা বিড়ম্বনা, মানে যে পথে গেলে আমার তাড়াতাড়ি হবে, যে সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি আমার উন্নতি হবে, সেটা কিন্তু ছেলে নিতে পারছে না। এই জায়গাটাকে একটু কিন্তু প্রিকশন নিতে হবে, বুঝতে পেরেছেন? তবে আগামী দিন ভালোই পাবে। 27 সালের পরে অত্যন্ত ভালো সময়, কিন্তু এখনও হতে পারে, কিন্তু গ্রহকে অনুকূলে এনে তারপরে পদক্ষেপ নিতে হবে, বুঝতে পেরেছেন? যেহেতু কলকাতা বলেছেন, এখন কোনো ছোটখাটো চাকরি পেলে কি ঢুকে যাবে? ছোটখাটো চাকরি পেলে কি ঢুকে যাবে? ঢুকে যাক, এক্সপিরিয়েন্সের একটা দাম আছে, অভিজ্ঞতার একটা মূল্য আছে, মূল্যটা তো হবে। 27 সালের পরে গিয়ে ছেলের গোল্ডেন টাইম শুরু হবে, যখন ওর শুক্রের অন্তর্দশা। এই রাহু মঙ্গল রাহুকেতুতে ওর ভালো ব্যাপক উন্নতি হবে না, তাও গ্রহদোষ প্রতিকার করিয়ে আগামী দিন এগোবে, তাহলে সিদ্ধান্তগুলো অ্যাটলিস্ট ভালোভাবে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, শুনতে থাকুন। যেটা বলছিলাম, পূর্ণ কালসর্প, আচ্ছা আংশিক কালসর্পটা তো বললাম। তাহলে রাহু কেতুর পরিধির বাইরে যে গ্রহটা যাবে, তাহলে সেটাও তো আংশিক কালসর্প। ধরুন চন্দ্র যেতে পারে, বৃহস্পতি যেতে পারে, এটা জন্মছকটা দেখতে হবে। তাহলে তার দশায় কিন্তু বিভিন্ন রকমের পীড়া আপনাকে দেবেই, এইটা যেমন বিচার্য। এবার আসছি আমি 12 ধরনের কালসর্প যোগ। আমরা জানি যে 12 ধরনের কালসর্প মানে অনন্ত, কুলিক, বাসুকি, শঙ্খপাল, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কর্কটক, শঙ্খচূড়, পাতক এবং বিষাক্ত শেষনাগ। এই ভারতবর্ষে যখন স্বাধীনতা লাভ করে, শেষনাগ কালসর্পযোগ যোগ ছিল। যাই হোক, আজকে যেটা অনন্ত কালসর্পযোগ, লগ্নে রাহু বা লগ্ন থেকে সপ্তম ভাব পর্যন্ত যে কালসর্পটা সৃষ্টি হচ্ছে, তাকে আমরা অনন্ত কালসর্পযোগ বলছি। এই কালসর্পযোগে বিভিন্ন রকমের মানসিক অশান্তি, অস্থিরতা, বিভিন্ন রকমের অস্থিরতা প্রবৃত্তি, দুষ্টু বুদ্ধি এবং মিথ্যে কথা বলার প্রবণতা, ষড়যন্ত্রের শিকার, বিভিন্ন রকমের ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রথমে থাকবে, আস্তে আস্তে কিন্তু সেই বিশ্বাসটা কিন্তু ভাঙতে শুরু করবে। এটা হচ্ছে অনন্ত কালসর্পযোগ। যদি আপনার জন্মচক্রে থাকে তাহলেই হবে। আজকে মানে সময় বেশি থাকবে না, একটা বললাম, যতগুলো পারবো বলছি, 12টা ভাগ, যার জন্য আমি পরবর্তী অধ্যায়টা আমি বেছে নিয়েছি। তো যাই হোক, আর সামাজিক বার্তাও তো থাকবে। সামাজিক বার্তা যেটা বলে দিই, আগের দিন যেটা বলছিলাম তর্ক নিয়ে একটা সামাজিক বার্তা থাকবে। এটা আমার কথা নয়, একটা বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের কথা। তিনি বলেছিলেন, প্রয়োজনে তো তুমি বন্ধু পরিবর্তন করতে পারো, কিন্তু প্রতিবেশী নয়। অর্থাৎ যদি মনে হয় মনোমালিন্যতা সৃষ্টি হচ্ছে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবেন না, কারণ প্রতিবেশীর সাথে তো ঝগড়া বিবাদ একেবারেই নয়। এটা কিন্তু সামাজিক বার্তাটা এটা অত্যন্ত প্রয়োজন দিলাম, কারণ এটা আকছার ঘটে দেখছি। প্রয়োজন না হলে কথা বলবেন না, কিন্তু কখনো প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না। এটাও যে আজকে সামাজিক বার্তা রইল। তার সাথে বলে দিই, কুলিক কালসর্পদোষ দ্বিতীয় কালসর্প, যেটা অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে যেটা অষ্টম ভাবে সৃষ্টি হয়। অর্থাৎ কুলিক কালসর্প যদি আপনার জন্মছকে থাকে, চোখ মুখ সম্বন্ধে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, পারিবারিক সমস্যা এবং প্রারম্ভিক শিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু সংকট দেখা দিতে পারে, বছর নষ্ট হয়ে যাওয়া, শিক্ষা সম্পর্কে এই ধরনের ব্যাপার কিন্তু ঘটতে পারে। যাই হোক, আজকে বোধহয় সময় নেই। তো কালসর্পযোগের শ্রাবণ মাস, এটা কিন্তু কালসর্পযোগ খণ্ডনের ক্ষেত্রে একদম প্রকৃত সময়। আমি পরবর্তী দিন বলে দেব। চেম্বার যোগ হয়েছে, হচ্ছে ব্যারাকপুরে যোগ হয়েছে, হ্যাঁ, মঙ্গলবার করে। বারাসাত রবি বুধ, ব্যারাকপুর প্রত্যেক মঙ্গল, বেহালা প্রত্যেক শনি, গড়িয়াহাট মঙ্গল বৃহস্পতি শনি, বালি শুক্রবার, হাতিবাগান রবিবার, শেওড়াফুলি সোমবার। যার যেটা নিয়ারেস্ট চেম্বার সে অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনলাইন কনসালটেন্সিও কিন্তু সম্ভব আপনাদের পক্ষে, যাদের পক্ষে আসা সম্ভব নয়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।